কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে শনিবার, দেখেন আজকে শনিবার 28 সেপ্টেম্বর 2024। গণতন্ত্রের নতুন যাত্রায় বিশ্বকে পাশে চায় বাংলাদেশ। জাতিসংঘে ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দিয়েছেন, সেই ভাষণে তিনি এই কথা বলেছেন। বাংলাদেশ সরকার প্রধান হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা করেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ। তারপর ওনার ভাষণে উল্লেখযোগ্য কিছু অংশ বন্দুকে গুলি উপেক্ষা করে বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল আমাদের এই তরুণেরা। বাংলাদেশের অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। ধরিত্রী এবং তরুণদের জন্য ৩-০ প্রস্তাব, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ৩-০, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ। 000 বা 30। দেখেন, ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ হচ্ছে বলে তিনি জানিয়েছেন। মিয়ানমারের সৃষ্ট রোহিঙ্গা সংকট বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। আইসিসিতে অভিযোগ দায়ের করতে পারবে বাংলাদেশ, জানিয়েছে করিম এ খান। তিনি আইসিসির প্রধান কৌঁসুলি করিম এ খান বলেছেন, জুলাই আগস্ট গণহত্যা আইসিসিতে অভিযোগ করতে পারবে বাংলাদেশ। বিএনপি সংস্কার চায়, তবে লম্বা সময়ে আপত্তি। আগামী 18 মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনার কথা বলেছেন আপনার ওয়াকার জামান রয়টার্সকে, আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। নির্বাচনের সময় নিয়ে সেনাপ্রধানের বক্তব্যকে সমর্থন করে বক্তব্য দিয়েছে বিএনপির কয়েকজন নেতা। তিস্তার পানি বাড়ছে, বন্যার সংখ্যা। এই তিস্তা বা এই যে নদী বা বন্যা, এটা 46 রিজনের জন্য খুবই ইম্পর্টেন্ট। যদি রিজনটা হয় সেক্ষেত্রে আপনার ইভেন আমাদের শুধু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, এটা আমাদের জীবনের জন্য ইম্পর্টেন্ট। সো ভারতের সাথে আসলে একটা ফেয়ার ডিল করা উচিত এবং ভারতকে এখানে পুশ করা উচিত। যে দেখেন, আমাদের ইথিক্সের ব্যাচ শুরু হচ্ছে। আমাদের প্রায় 8 টার্গেট নিয়ে আমরা পড়াশোনা করব। 2টা বই প্রায় মুখস্থ করা হবে, ইউনিক এবং বেসিক ভিউ। আপনারা চাইলে ভর্তি হতে পারবেন, কোর্স ফি মাত্র 120 টাকা। ওকে, দ্বিতীয় পেজে আসি। আমরা দেখি নবযাত্রায় মার্কিন ব্যবসায়ীদের অংশীদারিত্ব চান ডক্টর ইউনূস। আমাদের এই সাইডলাইন ডিপ্লোমেসিগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা চাইলে কি করতে পারি, আমরা বিভিন্ন ব্যবসায়ীদের সাথে বসতে পারি, ব্যবসায়ীদের সাথে আলোচনা করতে পারি। তারপরে আপনার তাদেরকে বাংলাদেশ ইনভাইট করতে পারে। যেমন অ্যালন মার্কস চেয়েছিল তারা যাতে আপনার স্টারলিংক বাংলাদেশে অ্যাক্সেস দিতে চাচ্ছিল। সো ব্যবসায়ীদেরকে আমরা বাংলাদেশে অনেক বেশি ইনক্লুড করতে হবে, এই জন্য যে আমরা কিন্তু লোন দিয়ে বেশি দিন আগাইতে পারবো না, আমাদেরকে এফডিআই করা লাগবে। তবে আমার মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস বা এই সরকার যদি 18 মাস 2 বছর ক্ষমতায় থাকে, তাহলে ওরা এফডিআই চেয়ে বেশি ফোকাস করবে আপনার লোনে, কারণ ওরা একটা অ্যাচিভমেন্ট দেখাইতে যাবে। তখন আপনাদের এফডিআই তো একটা লং টার্মস আপনার ব্যাপার, যে আপনার পলিসি ঠিক। এফডিআই নিয়ে আমার একটা ভিডিও আছে, দেখে নেবেন। ইন্টারন্যাশনাল লিখিত যে এই চ্যানেলের মধ্যে ইন্টারন্যাশনাল লিখিত যে প্লে লিস্ট আছে, সেখানে এফডিআই এর জন্য কিন্তু আবার পলিসি ইম্পর্টেন্ট, এটার জন্য কমিটমেন্ট ইম্পর্টেন্ট এবং পলিটিক্যাল স্টেবিলিটি ইম্পর্টেন্ট, যেটা একটু এনশিওর করে সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে লোনটা ইজিলি পাওয়া যাবে। হ্যাঁ, সো হয়তো ওরা এখানে ফোকাস করতে পারে। মালদ্বীপের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় বাংলাদেশ। গতকাল আপনার জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুর সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এবং বাংলাদেশের নেতা বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি বলেছেন ওনাদের মধ্যে ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা মানে সার্ক এবং জলবায়ু পরিবর্তনে প্রচুর আলোচনা হয়েছে। জলবায়ু সংকটের কারণে উদ্ভূত বিপদের কথা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা পুরো অস্তিত্বের ঝুঁকির মুখে পড়বে। এগুলো আপনার নোট করে রাখতে পারবেন, ঠিক আছে? জলবায়ু নিয়ে বা কিছু নিয়ে আগামী 1-1.5 বছর কোটেশন আসলে আপনি এটা ইউজ করতে পারবেন ব্যাংকে বা বিসিএসে। এইখানে কিছু কোটেশন আছে, দেখেন। আমাদের 2 দেশ একসঙ্গে কাজ করলে 2 দেশের মানুষের জন্য উপকারী হবে। বাংলাদেশ এবং ভুটানের যদি আপনার কোনো দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে প্রশ্ন আসে, আপনি এটা কোট করতে পারবেন। এগুলো নোট করে রাখবেন। আমরা একে নোট করতেছি এবং আমাদের আপনার গ্রুপগুলোতে দিয়ে দিচ্ছে। আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে অনেকগুলো গ্রুপ পাবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে অ্যাড হয়ে যাবেন। রোহিঙ্গাদের সহায়তায় আরও অর্থায়ন হবে। এটা মূলত ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক একজন ওয়েল কানেক্টেড একটা পার্সোনালিটি এবং বিশ্বের সবাই চেনে। সো আমাদের পক্ষে এটা এখন ইজি, হ্যাঁ, অর্থায়ন ব্যাপারটা ইজি হওয়ার কথা। দেখেন, শরণার্থী বিষয়ক আপনার এখানে 3টা কোটেশন আপনার লিখতে পারি। সেটা ইউএনএইচসিআর এর হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে বলেছেন যে আপনার ইন্টারেস্টিং একটা কথা বলছে। দেখেন, অধ্যাপক ইউনূস বাংলাদেশের নতুন নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় রোহিঙ্গা সংকট নিয়ে বিশ্বব্যাপী আগ্রহ বেড়েছে। তিনি আরও আশা প্রকাশ করেন রোহিঙ্গাদের মানবিক সহায়তা আরও অর্থায়ন হবে। ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু শুধুমাত্র ওনার পরিচিতি বা ইউনূস দেখে এটা মোটামুটি কিছু সম্ভব হচ্ছে।
এরপর দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে দ্রুত সমাধান বের করা এবং আশ্রয় শিবির বেড়ে ওঠা লাখ লাখ রোহিঙ্গা শিশুর ভবিষ্যতের জন্য কিছু করার উপর জোর দেন তিনি বলেন, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, খুব দেরি হওয়ার আগে আমাদের এর সমাধান করতে হবে, আমাদের একটি সমাধান খুঁজে বের করতে হবে। তার মানে এটাও আপনি কোট করতে পারেন রোহিঙ্গার কোনো একটা ইস্যুতে। সো আপনারা হচ্ছেন এটার স্ক্রিনশট নিয়ে রাখেন, পিডিএফ তো দিয়ে ফেলেছি গ্রুপগুলোতে, বা আমরা দিব এটার নোটগুলো, আপনারা যুক্ত হয়ে যাবেন আর কি। দেখেন তৃতীয় পেজে পড়ে আছে নতুন ভবন জীর্ণ ভবনে বন্দীরা। দেখেন নতুন ভবন কেন পড়ে আছে, মূলত বাংলাদেশের সবচেয়ে বড় সংকট যেটা ফেস করছে গত 15-17 বছরে, সেটা হচ্ছে গুড গভর্নেন্স ছিল না। হ্যাঁ, অর্থাৎ কেউ নিজে ডিসিশন নিতে পারতো না, বস যেটা বলে সেটাই। অথচ এই ডিসিশনটা যার, সে নিলেই কিন্তু পারতো, কিন্তু দেখা যাবে এটা ডিসিশন নিতে একদম টপ লেভেল থেকে আসা লাগবে। ডিসেন্ট্রালাইজেশনটা একদম চলে গেছে, সবাই কর্পোরেট হয়ে গেছিলো মাঝখান দিয়ে। সো এইগুলোকে হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন করা লাগবে, ডিসিশন মেকিং পাওয়ারটাকে হচ্ছে আপনার ডিসেন্ট্রালাইজেশন করা লাগবে, এরপরে গুড গভর্নেন্স চালু করা লাগবে, এবং এগুলোকে তদারক করার জন্য একটা বাহিনী থাকা লাগবে, তারা দেখবে যে সব কাজ ঠিকমতো হচ্ছে কিনা। শুধু বন্দীদের কিন্তু একটা মানবাধিকার আছে, হ্যাঁ, আপনি এগুলো নষ্ট করতে পারেন না। 4 নম্বর পেজে দেখি জামাতের আমির বলেছেন যৌক্তিক সময় নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারকে বিদায় নিতে হবে, পাশে ফোন চার্জ রেখে ঘুমিয়ে মারা গেলেন বিস্ফোরণে। দেখেন এটা হচ্ছে আপনারা এই কাজ করবেন না কখনোই, মোবাইল চার্জ না থাকলে রাতের বেলা আপনি ফুল চার্জ, মানে মোবাইলটা হচ্ছে চার্জে দিয়ে ঘুমাবেন না। এটা হচ্ছে লাইফে অ্যাক্সিডেন্ট একটা হয়, এবং এটা কিন্তু অনেক লং টার্ম আপনার ক্যারি করা লাগে এটা ইম্প্যাক্টটা। হ্যাঁ, যাক 5 নম্বর পেজে আজকে তেমন কিছু নাই। 6 নম্বর পেজে দেখি আমরা সংস্কারের প্রশ্নে ঐক্যমত হলে সংবিধান লেখাও সম্ভব বলেছেন সলিমুল্লাহ খান। দেখেন ঐক্যমতটা করবে এটা কার সাথে, মানে কার কার এখন দ্বিমত আসছে, বা কাকে আনলে আমরা বলবো ঐক্যমত হচ্ছে। শুধুমাত্র পলিটিক্যাল পার্টিগুলো আনা লাগবে, শুধুমাত্র এই সরকার বা তত্ত্বাবধায়ক সরকার কিন্তু এককভাবে এটা করলে সাস্টেনেবল হবে না। সো পলিটিক্যাল পার্টিগুলোকে প্লাস সব ক্লাস, এবং দেখেন এই বর্তমান আমাদের প্রতিটা আপনার গভর্নমেন্ট যখন ফর্ম করে তখন দেখা যায় যে সব ক্লাস থেকে হচ্ছে আপনার কি হয় না, পার্টিসিপেটরি একটা সংসদ হয় না, বা মন্ত্রিসভা হয় না। যেমন ধরেন হচ্ছে কৃষকের একটা মন্ত্রিসভা হয় না, বা শ্রমিক বলে যারা হচ্ছে শ্রমিক নেতা, সাধারণ সিরাজা যখন নেতা হয়, ওরা আসলে শ্রমিকদের কি করাটা, শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করাটা, মানে অ্যাকচুয়াল পার্টিসিপেশন নাই শ্রমিকদের এবং কৃষকদের। এই অ্যাকচুয়াল পলিটিক্যাল পার্টিসিপেশন না থাকায় ওদের হচ্ছে ইকোনমিক্যাল কন্ট্রিবিউশন রেখেও কোনো ধরনের বেনিফিট আসতেছে না। সো আমাদের এই অভ্যাসটা করা লাগবে সবখানে। সংবিধান লিখে হচ্ছে এখানে আপনি সবাইকে অ্যাকচুয়াল কন্ট্রিবিউশন রাখা লাগবে। কৃষকেরও বলার অধিকার আছে সে কী ধরনের সংবিধান চায়, কারণ বাংলাদেশের কৃষকরা অনেক বেশি কন্ট্রিবিউটরি। সো প্রতিটা সেক্টর থেকে আপনার মানুষকে রাখা লাগবে। সড়ক ধসে পড়ল খালে। দেখুন অভিযোগ উঠেছে জেলা যুব দলের আহ্বায়ক মুজিবুর রহমান ও তার লোকজন ব্যবসা করতে গিয়ে খননযন্ত্র দিয়ে ওই বালুর স্তূপ করেন। এই ধরনের বদমাইশিগুলো যারা করবে এখনও সুযোগ আছে, ওদেরকে আটকানো লাগবে, ঠিক আছে। এবং বিএনপি থেকেও বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে দেশ রক্ষার্থে কাজ করতে, দেশ ধ্বংস করতে না। সো এখনই সুযোগ আসছে যাতে ওরা বেশি বার বাড়তে না পারে। বিএনপির বরফগুলোর রাজনীতি আপনি জানেন যে প্রণয় ভার্মা, উনি হচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার। তিনি বলেছেন তিনি কার্যালয়ে গিয়ে দেখা করেছেন, বিএনপির কার্যালয়ে গিয়ে কার্যালয়ে না, এটা হচ্ছে বিএনপির আপনার চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে দেখা করেন। তো সেখানে উনি বলেন, এটার পরে বিএনপি থেকে বলা হয়েছে এই ভিজিটের মাধ্যমে ভারতের সাথে বিএনপির বরফ গলা শুরু করছে। হ্যাঁ, তাহলে আইস ব্রেক হচ্ছে আর কি, মতো এটা বোঝানোর ট্রাই করতেছে। এখানে তেমন কিছু নাই, আমি পড়েছি। দেখেন ভারত, চীন এবং IMF অনুরা কেন কোন পথে যাবে, এইখানে দেখেন কত সুন্দর একটা কন্টেন্ট দিচ্ছে, ঠিক না। এখন ধরেন এটা যদি আমি পড়ি, তখন আপনার না পড়ি আপনার মনে হবে কি নাকি মিস হয়ে যাচ্ছে আপনার, কিন্তু আসলে এই কোন পথে যাবেন এইখানে কোনো লেখাই নেই। 2-4টা কথা হচ্ছে এখানে লিখে দিচ্ছে, জাস্ট এটা 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 এটা, এর বাইরে হচ্ছে কিছুই নাই। তাও দেখি আমরা যে অনুরাগ কুমার দিশানায়ক প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন। এই নির্বাচনে 35 লাখ মানুষ ভোট দেয়, তারা মোট ভোটার 21.5%। অনুরাগ সম্ভবত ভবিষ্যতে চীনা এজেন্ট অনুযায়ী চলবেন। শ্রীলঙ্কার ভবিষ্যৎ আন্তর্জাতিক সম্পর্কের বৃহৎ পরিসরে ভারত প্রাধান্য পাবে না, এটা ধারণা করা হচ্ছে। এর পাশাপাশি হচ্ছে ওনার যে পলিটিক্যাল আপনার এজেন্ডা ছিল, তার মধ্যে একটা ছিল আপনার ওই যে আদানি গ্রিন এনার্জি লিমিটেডের কাছে হস্তান্তর করা বিদ্যুৎ প্রকল্প বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অতীতে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বা আইন প্রণেতাদের হচ্ছে অ্যারেস্ট করার ব্যাপারে। মূলত হচ্ছে চীন এবং শ্রীলঙ্কার উভয় নেতৃত্বে কি সমাজতান্ত্রিক একটা মূল্যবোধ আছে আর কি। এইটা দিয়ে ধরা যায় হচ্ছে এটাকে চীনপন্থী টাইপের হবে আর কি। তবে চীনের মতো সস্তা শ্রমনীতি গ্রহণ করা নিয়ে চিন্তার ব্যাপার আছে, এটা টাফ হয়ে যাবে আর কি। এখানে তেমন কিছু নাই, যতটা হচ্ছে এখানে জাস্ট একটা জিনিসই, সেটা যে সরাসরি আবার আপনি পশ্চিমা রেখে আপনি চলে যেতে পারবেন না চীনের কাছে, কারণ IMF থেকে প্রচুর লোন আছে বা আরও সামনে নেওয়া লাগবে, চীন কিন্তু আপনাকে লোন দিবে না। সো আলটিমেটলি আপনাকে ব্যালেন্স করে চলা লাগবে, বাট কিছুটা তো ভাইব আসবে। এখানে তেমন কিছু নাই, ছুটির দিনে কিছু নাই।
আন্তর্জাতিক দেখি আলোচনার মধ্যেই চলছে হামলা। এটা হচ্ছে আপনার আপনার ইসরায়েলের সবচেয়ে একটা বাজে ব্যাপার। ওরাও আপনার গাজাতে হামলা চালাচ্ছে এবং বলতেছে আলোচনার টেবিলে বসি। এই ধরনের মানসিকতা নিয়ে তো হচ্ছে আপনি কখনোই আলোচনার কোনো সফলতা আসবে না। প্রতিটা দিন হচ্ছে আপনি গাজাতে হচ্ছে ধরেন 100 করে মানুষ মারতেছেন, আবার বলতেছেন আসেন আলোচনা করি। মানুষ মারতে মারতে তো আলোচনা হবে না, খুনির সাথে আলোচনা কিসের? সেমভাবে এখন লেবাননের যে কাজটা হচ্ছে, লেবাননের কাজটা ওরা ইচ্ছে করে করতেছে। চীনের সাবমেরিন ডুবে গেছে, এটা আমাদের জন্য খুব একটা জরুরি না। গতকাল তো দেখছেন উনি যখন স্পিচ দিচ্ছিল নেতানিয়াহু, তখন মোটামুটি তুরস্ক সহ অনেক দেশের আপনার ব্যক্তিরা উঠে চলে গেছে। হ্যাঁ, এই ধরনের ইনসাল্ট করা লাগবে, পুরা অর্ধেক ইউএন অ্যাসেম্বলি খালি হয়ে গেছে। যে বাইডেনের বিদায় ঘণ্টা মধ্যপ্রাচ্যের নড়বড়ে মার্কিন কূটনীতি, এটা নিয়ে প্রচুর কথাবার্তা হয়। পুরো মধ্যপ্রাচ্য কূটনীতি নড়বড়ে মার্কিনের। আসলে ব্যাপারটা ঠিক এরকম না। ব্যাপারটা হচ্ছে বাইডেন বলেন আর ট্রাম্প বলেন, সবাই হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে ইউএসের আপনার নজর সরিয়ে এটা ইন্দো প্যাসিফিকে আনার ট্রাই করতেছিল। ইন দ্য মিন টাইমে হচ্ছে গাজা এবং ইসরায়েলের যুদ্ধটা এবং লেবাননের সাথে যে যুদ্ধটা, এইটা হচ্ছে পুরো মানে ইউএসকে একটা বাজে সিচুয়েশন ফেলে দিছে। না পারতেছে এখন মধ্যপ্রাচ্য ছাড়তে, না পারতেছে এখন ইউক্রেন যুদ্ধ ছাড়তে, আবার না পারতেছে আপনার তাইওয়ান বা দক্ষিণ চীন সাগর বা ইন্দো প্যাসিফিক নিয়ে কাজ করতে। মানে মোটামুটি ভালো একটা ক্যাচালে পড়ে গেছে হচ্ছে বাইডেন প্রশাসন, এবং পরবর্তী যে ক্ষমতায় আসবে তাকেও মোটামুটি এটা সর্ট আউট করা লাগবে। এবং ট্রাম্প অলরেডি বলে দিচ্ছে, কালকে আপনারা দেখছেন হয়তো, জেলনস্কির সাথে ওর একটা বক্তব্য ভাইরাল হয়েছে এবং জেলনস্কির পাশে রেখে সে বলতে সে ট্রাম্প আপনার জেলনস্কিরও ফ্রেন্ড এবং পুতিনের ফ্রেন্ড, সো এই সমস্যা সলভ করে ফেলতে পারবে। সো আই গেস এট কমলা হ্যারিস আসলে দুনিয়া আরও ম্যাসাকার হয়ে যাবে। সোনার দাম বাড়ছে, বেচাকেনা কমেছে, দেখেন 1,30,000 কোটি টাকার বেশি, এটা চিন্তা করা যায়? যাই হোক, এই পিজে আজকে তেমন কিছু নাই। তারপর হচ্ছে বিনোদনে কিছু নাই, খেলাধুলাতে কিছু নাই। দেখেন 17 কর্মকর্তা রাশিয়া ভ্রমণ নিয়ে প্রশ্ন। দেখেন উচ্চমূল্যে গম কেনার জন্য 17 কর্মকর্তা আপনার গেল হচ্ছে আপনার রাশিয়াতে, তারা ভ্রমণ করতে গেছে। এটা হচ্ছে খুবই বিব্রতকর এবং হচ্ছে শ্রম আইনের লঙ্ঘন। অর্থাৎ জনগণের খাদ্যপণ্য ক্রয়ের ক্ষেত্রে এভাবে বিদেশ ভ্রমণের সুবিধা নেওয়া অনৈতিক কাজ এবং দুর্নীতি। এটা বলেছে আপনার ইফতারুজ্জামান, টিআইবির নির্বাহী পরিচালক। অর্থাৎ দেখেন যে আপনিই ডিসিশন নেবেন এবং আপনি যার থেকে কিনবেন তার টাকায় ওই দেশ ভ্রমণ করবেন, তাহলে তো এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দাঁড়ায় যাচ্ছে। আপনি তার পক্ষেই কথা বলবেন। এটার মধ্যে একটা গিফট যে আপনাকে রাশিয়া ভ্রমণ করে দিব স্যার, আপনি হচ্ছে আমার গমটা কিনেন। এই ব্যাপারগুলো হচ্ছে খারাপ আর কি, ঠিক আছে? যাই হোক, এই হচ্ছে আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।